রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম মতিয়া। লিখেছেন সরঞ্জিত চক্রবর্তী। জায়গাটার নাম নীলিঘাটি। মধ্যপ্রদেশের পশ্চিম ধার ঘেঁষে বিখ্যাত মান্ডুর কাছে একটা ছোট গ্রাম। মহেশ্বর, ওমকারেশ্বর, বাঘ কেভস ইত্যাদি ট্যুরিস্ট স্পটের ফাঁকে মানুষজন খবরই রাখে না এমন একটা ছোট্ট গ্রাম বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে রয়ে গেছে। টাপুও শোনেনি। তাই মিহিরদা যখন প্রথম নীলিঘাটির কথা বলেছিল ও অবাক হয়ে গিয়েছিল। নীলিঘাটি গ্রাম মান্ডুর কাছে? মান্ডু তো সবাই চেনে, রানী রূপমতির গল্পের সেই শহর। কিন্তু তার কাছেই নীলিঘাটি বলে কোনো গ্রাম আছে? মিহিরদা ফোনের মধ্যেই হেসেছিল, বলেছিল, টাপুবাবু, তুমি ওই সারা জীবন ইউরোপ আমেরিকাই করে বেড়াও, আমাদের দেশটা আর দেখতে হবে না। শোন, এবার কিন্তু ঝোলাবি না, ভালো করে কাজটা করে দে। মান্ডু আর তার আশেপাশের ওপর কিছু ফটো তুলে ট্রাভেলগ লেখ। অস্ট্রিয়ান কাগজ, ভালো টাকা দেবে। তোর কথা আমিই বলেছিলাম ওদের। তুই লাস্ট মান্থ বলেছিলি যে তোর টাকার দরকার, তাই। পাখি আশা করি বারণ করবে না, আফটারঅল তোর লাভ হবে এতে। পাখি বারণ করলেও শোনার মতো অবস্থা নেই টাপুর। সামনে যে ব্যাপারটা ওর জীবনে ঘটতে চলেছে তার জন্য টাকা লাগবে ওর, অনেক টাকা। ক্যামেরাটা তাড়াতাড়ি করে কাঁধে ঝুলিয়ে গাড়ি থেকে নামলো টাপু। দুপুরের সূর্য পশ্চিমে হেলেছে সামান্য। এই জানুয়ারির শেষেও তাপ বেশ। গাড়িটা ওকে নামিয়ে দিয়ে ঘুরে আসবে ঘন্টা তিনেক পরে। ড্রাইভার কেশবলালকে লাঞ্চ করতে হবে। নীলিঘাটিতে তেমন সুবিধের জায়গা নেই, তাই দূরে কোথাও জায়গা থেকে সে খেয়ে আসবে। তা আপত্তি করেনি টাপু। এখানে একটু সময় তো লাগবেই। গাড়িটা পথের লাল কমলা ধুলো উড়িয়ে চলে গেল। টাপু চারিদিকটা একবার দেখলো ভালো করে। কোনো মানুষজন নেই কাছে, সবটাই নির্জন। সামান্য হাওয়ার শব্দ শোনা যাচ্ছে শুধু। বড় ঘাস, নুয়ে থাকা গাছের পাতা আর এলোমেলো জঙ্গলের কানে কানে হাওয়া কি কিছু বলছে? নীলিঘাটির এক কোণে এই জায়গাটা। এমনিতেই মূল গ্রামটায় মানুষজন খুব কম, আর এইখানে তো একটা কিছু দেখতেই পাচ্ছে না টাপু। শুধু কিছু পাখি আর ওই ফিসফিসে গোপন কথা বলে যাওয়া হাওয়া। সামনে তেমন কোনো পথ নেই, শুধু লালচে মাটির রাস্তা বেঁকে গিয়েছে জঙ্গলের মধ্যে। জঙ্গলটা ঘন নয়, শীতের থাবায় ব্রোঞ্জ রং ধরে রয়েছে। আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে শীর্ণকায় সারি সারি গাছ। ওই পথে পা রাখতে গিয়ে সামান্য থমকালো টাপু। এমন নিস্তব্ধ দুপুরে এ কোথায় এলো? জঙ্গলটা বড়ও নয়। সামনে একটা বড় গাছের পাশ দিয়ে রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে। টাপু বাঁক ঘুরতে গিয়েও চমকে উঠল। একটা গিরগিটি সরসর করে লেজ টেনে দৌড়ে গেল সামনে দিয়ে। আর শুধু গেলই না, একটা গাছের গুঁড়ির ওপর উঠে ঘাড় ঘুরিয়ে যেন দেখল টাপুকে। টাপুর বুকটা কেঁপে উঠল। এমন লাল রঙের চোখ হয় গিরগিটির? জঙ্গলের আরও ভেতরে যেতে এবার বাড়িটা দেখতে পেল টাপু। না, ঠিক বাড়ি নয়, ছোট একটা প্রাসাদ। টাপু পা চালিয়ে এগিয়ে গেল সামনে। বড় পাঁচিল দিয়ে ঘেরা প্রাসাদটার গায়ে কয়েকশো বছরের শ্যাওলা। সামনে একটা বিশাল তোরণ। সেটা পার করে ভেতরের প্রকাণ্ড খোলা চত্বরে গিয়ে দাঁড়ালো টাপু। এমন ভাঙাচোরা কিন্তু সুন্দর প্রাসাদ কোনো দিনও দেখেনিও। দুপুরের রোদে এক মুঠো সৌন্দর্যকে যেন অবহেলায় ফেলে রেখে চলে গেছে কোথাও। প্রাসাদটা বেশ বড় হলেও অধিকাংশটাই ভাঙাচোরা। শুধু শুকনো ফোয়ারা আর ভাঙা পরিদের ওইদিকে একটা দরজা দেখা যাচ্ছে, লোহার বড় দরজা, সারা গায়ে ফুলের কাজ।
টাপু এদিক ওদিক তাকালো, কেউ তো নেই। তবে কি ওদের চিঠি পায়নি? মিহিরদা যে বলল খবর দেওয়া আছে, তবে দেখে তো মনে হচ্ছে না এখানে কেউ আছে। আচমকা খা খা শব্দে একটা পাখি ডেকে উঠল দুপুর ভেদ করে। আবারও বুকটা কেঁপে উঠল টাপুর। কি অদ্ভুত পাখির ডাক এটা! কোন পাখি এমন করে ডাকে? শব্দটা যেমন ভেসে উঠেছিল তেমনই আবার ডুবে গেল দুপুরের নির্জনতায়। টাপু সময় নিল একটু, এদিক ওদিক তাকালো আবার, তারপর এগিয়ে গেল দরজাটার সামনে। পুরনো পিতলের বড় একটা লাঠি ঝুলছে দরজার পাশে। টাপু ভালো করে দেখে সেটা ধরে টানল, আর দূরে কোথাও আবছাভাবে গং একটা শব্দ শুনতে পেল ও। কেমন বিষণ্ণ, সময়ের ভারে নুয়ে পড়া শব্দ যেন ভেসে এলো কয়েক শতাব্দীর ওপার থেকে। আচমকা ঘর ঘর শব্দে সামনের দরজার পেটের ভেতরে আরেকটা দরজা খুলে গেল। টাপু পিছিয়ে এলো একটু। ছোট দরজা দিয়ে এবার বেরিয়ে এলো একজন মানুষ, বয়স্ক মানুষ, রোগা বেঁটে, মুখে অসংখ্য ভাঁজ, আর মাথায় ইয়াব বড় একটা পাগড়ি। ক্যা চাহিয়ে বাবু? লোকটার গলার স্বরটা পাথুরে, ক্লান্ত। চোখ দুটো এই হলুদ চোবানো দুপুরের মতো নিস্তব্ধ। অ্যাপয়েন্টমেন্ট থা, আমি ছবি তুলতে আসবো বলেছিলাম। ও। লোকটা তাকিয়ে রইল টাপুর দিকে। টাপুর অস্বস্তি হলো। লোকটা যেন পাথরের হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। আপ সমঝ রহে হ্যায়? টাপু ভুরু তুলল। লোকটা বলল, জরুরি হ্যায় ক্যা? মতলব? টাপু অবাক হলো। মতলব আজ না আতে তো আচ্ছা হতা। আরে, টাপু বিরক্ত হলো। এর মানে কি? আমি তো অ্যাপয়েন্টমেন্ট করেই এসেছি। লোকটা তাকালো টাপুর দিকে, তারপর তেমনই পাথর গড়ানো গলায় বলল, আইয়ে ফির, লেকিন। লোকটা সরে দাঁড়ালো দরজার থেকে। আওয়াজ না কিজিয়েগা, রানী বিটিয়ার কষ্ট হবে। মাথা নামিয়ে প্রাসাদের মূল অংশের মধ্যে ঢুকলো টাপু। বড় বাড়িটার এই অংশ তাও একটু ভালো আছে, বাকিটা তো মনে হচ্ছে যে কোনো সময় পড়ে যাবে। বিশাল উঠোনের মধ্যে দাঁড়ালো টাপু। পায়ের তলায় এবড়ো খেবড়ো পাথর, কালচে শ্যাওলা ধরা। লোকটা কষ্ট করে আবার বন্ধ করে দিল দরজাটা, তারপর পা টেনে টেনে এসে দাঁড়ালো ওর সামনে। আমার সঙ্গে আসুন। পা ফেললেও যেন তার শব্দ শুনতে পাচ্ছে টাপু। বড় দালান পার করে এই লোকটা ওকে নিয়ে গেল একটা ঘরে। নাচঘর? লোকটা ক্লান্ত গলায় টেনে টেনে বলল, আপ রুকিয়ে থরি দের, লেকিন আওয়াজ না করনা। লোকটা পা টেনে টেনে চলে গেল একটা বন্ধ দরজা ঠেলে। ভালো করে এবার চারদিকটা দেখল টাপু। নাচঘর। ঘরের ভেতর চারা গাছের গজিয়ে গেছে। মাকড়সার জালে এসে ছিন্ন ভিন্ন হচ্ছে শেষ দুপুরের আলো। ধূলি ধূসর হয়ে আছে সব। হঠাৎ টাপুর পকেটের মোবাইলটা খ্যানখ্যান করে বেজে উঠল, আর নিমেষে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল দুপুরটা। টাপু দ্রুত পকেট থেকে বের করলো মোবাইল। অচেনা নাম্বার। ও লাইনটা কেটে দিয়ে ফোনটা পকেটে ঢোকালো। আবার সব স্তব্ধ আর স্থির। হাওয়ার নরম শব্দ গোপন কথার মতো ঘুরছে চারিদিকে। আর তার মাঝেই টাপু শুনল কোথায় যেন রিনঠিন শব্দ জেগে উঠল একটা। কিসের শব্দ এটা? নিজের অজান্তেই কেঁপে উঠল টাপু। নাচঘরে এমন নুপুরের শব্দ আসছে কোথা থেকে? আপ
নুপুরের শব্দের মতোই ঘরের স্থির হাওয়ার ভেতর ঢেউ তুলে এবার ভেসে এলো একটা গলা। পিছন ফিরে অবাক হয়ে গেল টাপু। কোথা থেকে এলো এই মেয়েটা? লম্বা গোলাপি ঘাগরার ওপর হলুদ একটা কুর্তির মতো জামা, কাটা কাটা চোখ মুখ, গলায় লালচে পাথরের হারটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে ওর দিকেই তাকিয়ে রয়েছে মেয়েটা। ঘরের ফাটল দিয়ে আসা সূর্যের আলো মেয়েটার চুলে পড়ে অজস্র সোনালি রেখায় ভেঙে গেছে। টাপু অবাক হয়ে দেখল মেয়েটার চোখ দুটো কি ভীষণ নীল। টাপু তাকিয়ে রইল। নিস্তব্ধ দুপুরের মধ্যে এ কার সামনে দাঁড়িয়ে রয়েছে টাপু? এ কে? রাজকন্যা? ওখানে তুমি কি কোনো রাজকন্যা পাবে? ঝাঁঝিয়ে উঠল পাখি। টাপু বসে বসে ক্যামেরার স্ট্র্যাপটা ঠিক করছিল। ও মুখ না তুলে বলল, মিহিরদার অ্যাসাইনমেন্ট, অস্ট্রিয়ার একটা ট্র্যাভেল ম্যাগাজিনের জন্য কাজটা করতে হবে। এক্সোটিক লোকেল চায় ওরা। আমি তো ল্যান্ডস্কেপস তুলি, তাই আমায় বলেছে। 12,000 ইউরো দেবে, অল্প টাকা নয়। টাকা? টাকাই সব? পাখি তর্ক করতে ছাড়ল না। বলল, তুমি তো এমন ছিলে না টাপু। সবাই চলে আসবে, এত কিছু আয়োজন করতে হবে, প্ল্যান করতে হবে, সেখানে তুমি চলে যাবে? বিয়েটা কি আমার একার হচ্ছে? টাপু স্ট্র্যাপের বাকলটা খুলে আবার নতুন করে ফাঁস লাগাতে লাগাতে বলল, আরে বাবা, বিয়ের আগের দিন তো ফিরে আসছি, এত ভাবছো কেন? ভাববো না? পাখি এসে বিছানায় বসল, কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে বলল, তুমি কি পাগল? বিয়ের আগের দিন আসবে? তোমার কোনো ভরসা আছে? প্রতিটা অ্যাসাইনমেন্টে 10-12 দিন লেট করে ফেরো। আমি জানি না কিছু। টাপু আরও কিছু বলতে গেল, কিন্তু পাখি শুনল না। ওর হাতের থেকে কেড়ে নিয়ে ক্যামেরাটা রাখলো বালিশের ওপর। বলল, লুক হিয়ার, আমাদের অত টাকারও দরকার নেই, কেমন? সেটা তোমার বাবাকেই বলো। টাপু বালিশে হেলান দিল। মনে নেই লাস্ট ডিসেম্বরে তোমার মায়ের জন্মদিনে এক ঘর লোকের সামনে কি বলেছিল? পাখি, তুই কাকে বিয়ে করবি? এত ছোট হীরের আংটি কেউ দেয়? এগুলো ড্রিল বিটের হিরে নয় তো? আমি কিন্তু ভুলিনি। হ্যাঁ মানছি, লাস্ট 1.5 বছর আমার তেমন কাজ হয়নি। তা বলে আমি কি কাজ করি না নাকি? তার মানে বাবা কি বলল সেটা ধরে তুমি বসে থাকবে? পাখি আবারও উঠে দাঁড়ালো। দেখো, মিহিরদা আবার আমায় কাজ দিতে শুরু করেছে। কেন ছাড়ব? আমি ঠিক চলে আসবো সময়ের আগে। তুমি চিন্তা করছো কেন? আবার এক কথা, চিন্তা করব না? পাখি হতবুদ্ধি হয়ে গেছে এমন করে মাথা নাড়ল। আরে এমনিতেই আমরা লিভ টুগেদার করি বলে তোমার বাড়ির লোকজনের আপত্তি ছিল। আমায় তারা কী ভাবে সেটা নতুন করে বলছি না, সেটা আমিও মেনে নিয়েছি। তেমনই আমার বাড়িরও কারোর কিছু গ্রাস থাকতেই পারে, সেটা তুমি স্পোর্টিংলি নিতে পারলে না? বাবাকে ভুল প্রমাণ করতে তোমায় বিয়ের আগে দৌড়তে হবে? আর শুধু বাবাই বা কেন, আমার বন্ধুবান্ধব। জানো তো, আমাদের ছোটোবেলা স্কুলের পুরনো গ্রুপটার সঙ্গে আমার আবার যোগাযোগ হয়েছে, ওরাও আসতে শুরু করেছে। জানি তো, ছোট্ট করে বলল টাপু। এই যে আমি এয়ারপোর্ট যাচ্ছি লাবণ্যকে আনতে, ও জানতে পারলে কি বলবে? কে লাবণ্য? টাপু অবাক হলো। আমায় আগে বলনি তো? কেন বলবো? আমায় আজকাল কোন কথাটা বলো তুমি? এই যে যাবে, আজ বলছো, যাওয়ার ঠিক আগে। এটা ইয়ার্কি নাকি? পাখি চোয়াল শক্ত করল। আর আফটার 15 ইয়ার্স দেখা হবে আমাদের। ক্যান ইউ বিলিভ দ্যাট? ও এসে কী দেখবে যে তুমি রাতের বেলা বেরিয়ে গেলে? আরে এ তো মহা মুশকিল।
আমি কি অমিত রায় নাকি যে লাবণ্য আসবে বলে কাজকর্ম শিখিয়ে তুলে বসে থাকবো? টাপু বিরক্ত হলো। কাজ ইজ কাজ, আমায় করতে হবে। আমি কথা দিয়েছি। প্লাস আই লাভ ইউ টু, ওকে? আমারও তোমায় বিয়ে করার ইচ্ছা আছে। আমি ঠিক চলে আসব। ঠিক আছে, যাও, দেখো যা পারো করো। দেখি কোন রাজকন্যা তোমার জন্য অপেক্ষা করে আছে ওখানে। আপ? মেয়েটি আবার জিজ্ঞেস করল। ঘোর ভাঙল টাপুর। জি मैं টুরিস্ট। মেয়েটা হাসল। ঘরের ভিতর ঝরঝর করে ঝরে পড়ল মুক্ত। বলল, এখানে তো আসে না টুরিস্ট তেমন। তা কে ঢুকতে দিল আপনাকে এখানে? টাপু নিজেকে গোছালো এবার। তারপর বলল, আসলে আমি এসেছি কলকাতা থেকে, ট্রাভেল ফটোগ্রাফার। একজন বয়স্ক মানুষ আমাকে এখানে দাঁড়াতে বললেন। হয়তো চাবি নিতে বসে গেছেন। বয়স্ক মানুষ? মেয়েটা সামান্য ভুরু কুঁচকে তাকালো। তারপর আবার ঝরঝর করে ঝরে পড়ল মুক্ত। ও, বংশী কাকা। আর কিসের চাবি? সবই তো খোলা আছে, শুধু ওপরের একটা ঘর বন্ধ। বাকি তো আপনি দেখতেই পারেন। যাবেন? আপনি আপনি আমায়... টাপু কথা শেষ না করে তাকালো মেয়েটির দিকে। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্য আপনার আপত্তি না থাকলে। মেয়েটি এবার এগিয়ে এলো কাছে। টাপু ভালো করে দেখল। মেয়েটার চোখের মণিতে যেন কেউ শরতের আকাশ ঢুলে দিয়েছে। এমন নীল হয় কারো চোখ? টাপু সম্মোহিতভাবে বলল, চলিয়ে। মেয়েটা তাকালো টাপুর দিকে। তারপর আলতো করে ধরল ওর হাত। আসুন। অদ্ভুত চন্দনগন্ধ আসছে মেয়েটার শরীর থেকে। টাপু ডুবে যাচ্ছে নরম গন্ধের মধ্যে। ও সম্মোহিতের মতো এগিয়ে গেল মেয়েটির সঙ্গে। আর মেয়েটির প্রতিটা পদক্ষেপে গোটা দুপুর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো নুপুরের টুকরো টুকরো রিনঠিন শব্দ। ঝটপট করে পায়রারা উড়ে গেল। আর মাদ্রি সেই দিকে তাকিয়ে বলল, ওরা রোজ আসে, কয়েকশো বছর ধরে ওরা আসে এখানে এই সময়। টাপু চমকে গেল সামান্য। কি বলছে কি মেয়েটা? কয়েকশো বছর মানে? ও তাকালো মাদ্রির দিকে। মাদ্রি নামটা কি অদ্ভুত। মেয়েটাও কি অদ্ভুত নয়? এমন ঢেউ খেলানো চুল, নীল চোখ, এমন চন্দনের গন্ধ। এই রকম একটা মেয়ে এখানে থাকে? কি করে থাকে এমন আধা জঙ্গলের মধ্যে, একটা প্রায় গুঁড়ো হয়ে যাওয়া প্রাসাদে? টাপু জিজ্ঞাসা করল, আপনি তো বললেন না এখানে পার্মানেন্টলি থাকেন, না ঘুরতে আসেন? মাদ্রি হাসল। हमारे पुरखों की हवेली है, আমি হাভেলি ছেড়ে যাব কি করে বলুন? সে কি, এখানে থাকেন? টাপু অবাক হলো। মাদ্রি হেসে টাপুর হাতে ধরা ক্যামেরাটা দেখিয়ে বলল, অনেকগুলো ছবি তো নিলেন, কাজে লাগবে কি কিছু? টাপু তাকালো মাদ্রির দিকে। নীল চোখ দুটোর থেকে কিছুতেই চোখ সরছে না, বা জোর করে চোখ সরালেও মন সরছে না। ও হাসলো শুধু একটু। তারপর বলল, বেশ কিছু ছবি নিলাম, তারপর দেখি কেমন দাঁড়ায়। ওরা এসে দাঁড়িয়েছে প্রাসাদের একটা দিকের ছাদের ওপর। জায়গায় জায়গায় ভেঙে পড়েছে ছাদটা, কিন্তু আশপাশটা এত সুন্দর যে সামান্য ঝুঁকি নিয়েও মাদ্রির পিছন পিছন এগোচ্ছে টাপু। মেয়েটা ইতিমধ্যে ওকে অনেকটাই ঘুরিয়ে দেখিয়েছে। এই প্রাসাদটা ছিল এক মোগল সেনাপতির। সেখান থেকে হাত বদল হয়ে পরে মাদ্রিদের পূর্বপুরুষদের হাতে আসে। নিচে একটা বড় জায়গা দেখাতে দেখাতে মাদ্রি বলেছিল, এইখানে একবার জাহাঙ্গীর এসেছিলেন।
তবে তখনও তিনি সেলিম। বড় বড় খুঁটি ছিল আগে, হাতি বেঁধে রাখা হতো এখানে। আর একটা জায়গায় নিয়ে গিয়ে একটা কুয়ো দেখিয়ে বলেছিল, আর এইখানে ছিল ফাঁসি দেওয়া। এই কুয়োর ওপর ফাঁসিতে লোককে ঝোলানো হতো। এমন নির্জন দুপুর, নিস্তব্ধ চরাচর, তার মধ্যে ওই কুয়োটা দেখে একটু শ্বাস ঘন হয়েছিল টাপুর। ও নিজের অজান্তেই সতর্ক হয়ে উঠেছিল। এক মুহূর্তের জন্য ওর মনে হয়েছিল এই অতল কুয়োর থেকে উঠে আসছে কয়েক শতাব্দীর হাওয়া, আর সেই হাওয়ায় যেন ফিরে আসছে মৃত মানুষদের ফিসফিস, দীর্ঘশ্বাস। মাদ্রি বলল, आपको कैसा पता कि आज खास दिन है? খাস দিন? টাপু অবাক হলো। মাদ্রি বলল, আসুন এইদিকে। ছাদের ওই পাশ থেকে সরু সেতুর মতো করে যে পথটা গেছে সামনে, ওই দিকে চলুন, একটা জিনিস দেখাই। কি জিনিস? টাপু জিজ্ঞেস করল। মাদ্রি ঘুরে বলল, আজ রৌনকের মৃত্যুদিন। রৌনক? সে কে? মাদ্রি ধীরে ধীরে এগিয়ে গেল সেতুটার কাছে। টাপু দেখল 4 ফুটের মতো চওড়া সেতুটা সোজা চলে গেছে সামনে, খাদের দিকে। এই প্রাসাদটার উপত্যকার এমন একটা জায়গায় যের পাশেই গভীর খাদ। ও মাদ্রির পিছন পিছন এগোলো। মাদ্রি বলল, 250 বছর আগে এই হাভেলির মালিক লালি প্রসাদের মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল রৌনকের। রৌনক ছিল একজন চিত্রকর। লালি প্রসাদের দ্বিতীয় স্ত্রী ঝিলামের ছবি আঁকতে ওকে নিয়ে আসা হয়। কিন্তু রৌনক এসে প্রেমে পড়ে লালি প্রসাদের বড় মেয়ে মতিয়ার। সে ছিল এক দামাল প্রেম। সব রসম রিওয়াজের বাইরে গিয়ে তারা ভালোবেসেছিল দুজন দুজনকে। এমনকি লুকিয়ে শাদি করার কথাও ভেবেছিল তারা। কিন্তু ঝিলাম এসে পড়ে মাঝে। ঝিলামেরও ভালো লেগেছিল রৌনককে, কিন্তু মতিয়ার প্রেমে পাগল রৌনক ফিরিয়ে দেয় ঝিলামকে। রাগে, হিংসায়, অপমানে ঝিলাম পাগল হয়ে গিয়েছিল। রৌনক ওকে ফিরিয়ে দিল। এর শাস্তি তো পেতেই হবে রৌনককে। 250 বছর আগে এই আজকের দিনেই ঝিলাম ফিকির করে ডেকে আনে রৌনককে। আগে থাকতেই লালি প্রসাদকে বলে রেখেছিল ঝিলাম যে রৌনক ওর ওপর খারাপ নজর দিচ্ছে। ব্যাস, এমন নির্জন দুপুরে ঝিলামের ঘরে রৌনককে দেখে রাগে উন্মাদ হয়ে যায় লালি প্রসাদ। সঙ্গে সঙ্গে আটক করা হয় রৌনককে। তারপর রক্ষী দিয়ে ওকে ছুঁড়ে ফেলা হয় ওই নিচে। মাদ্রি হাত দিয়ে দেখালো খাদের দিকটায়। টাপু ক্যামেরাটা হাতে নিয়ে এগিয়ে গেল। মাদ্রি সরে গেল টাপুর পিছনে। সেতুটার একদম শেষ প্রান্তে গিয়ে নিচের দিকে ঝুঁকল টাপু, আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেল। অত নিচে! বাবুজি! আচমকা ডাকে আরেকবার টাল সামলালো টাপু। তারপর দ্রুত পিছনে ফিরল। দেখল বংশী কাকা। কিন্তু মাদ্রি, সে কোথায়? এই তো ছিল মাদ্রি, কথা বলছিল তো দাঁড়িয়ে। তাহলে? থতমত খেয়ে তাকালো টাপু। বংশী কাকা এগিয়ে এলো। আপ ইহা ক্যা কর রহে হ্যায় বাবুজি? আমি মানে মাদ্রি নিয়ে এলো তো। রৌনককে কোথা থেকে ফেলে দেওয়া হয়েছিল, মানে ওই মেয়েটা, নীল চোখ, গলায় লালচে পাথরের মালা। টাপুর গুলিয়ে গেল কথা। বংশী কাকা ম্লান মুখে তাকালো দুপুরের রোদের দিকে। হালকা হাওয়া পাক খাচ্ছে, বাতাসে জড়িয়ে আছে চন্দনের গন্ধ। আর আবার সেই পাখিটা ডাকছে, খা খা খা। থমথমে দুপুর যেন ক্রমশ গিলে নিচ্ছে সমস্ত চরাচর। আর হঠাৎ
সরসর শব্দ হলো একটা। টাপু চমকে উঠল। দেখল সেতুর ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল একটা গিরগিটি। সেই গিরগিটি। টাপু দেখল প্রাণীটা দূরে একটা পাথরের ওপর দাঁড়িয়ে লাল চোখ নিয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। বংশী কাকা ভয়ার্থ গলায় বলল, ও ফির আই থি। দোতলার নড়বড়ে সিঁড়ি দিয়ে উঠে একটা বড় ঘরের দরজার সামনে দাঁড়ালো টাপু। এখনও সারা শরীর কাঁপছে ওর। কি হলো ওর সঙ্গে এতক্ষণ? কে এসেছিল ওর কাছে? আর অমন খাদির থারি কী করছিল? বংশী কাকা সেই একটা বাক্যর পর আর কিছু বলেনি, বরং হাত ধরে টেনে এনেছে প্রাসাদের দোতলার এই ঘরটার সামনে। বংশী কাকা বিশাল দরজার তালা খুলে সেটা ঠেলল। ক্যাঁচ করে শব্দ করে ধীরে ধীরে খুলে গেল বৃদ্ধ দরজাটি। বংশী কাকার চোখের ইশারায় ঘরে ঢুকলো টাপু। আর ঢুকেই থমকে গেল। ঘরের একটা দিকে কোনো দেওয়াল নেই, আর সেখান দিয়ে দেখা যাচ্ছে অতল খাদ। সেই অতল খাদের পাশেই এই ঘর, তাও এর দরজা বন্ধ কেন? বংশী কাকা মন্থর গলায় বলল, আপ উসে জাগায়া কেউ মানা কিয়া থা না? এটা ওর ঘর ছিল। কার? টাপু অবাক হলো। বংশী কাকা বলল, ওই যাকে দেখলে, মতিয়া। কি? টাপু ছিটকে উঠল। মানে ও তো মাদ্রি। বংশী কাকা ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দেওয়ালের দিকে। এই দেওয়ালটাই যে অক্ষত রয়েছে, তাও চারিদিকে শ্যাওলা আর গাছপালা ভর্তি। বংশী কাকা ঘর ঘরে গলায় বলল, নানান নামে ওর সামনে আসে বাবু। রৌনকের মৃত্যুর পর মতিয়াকে আটকে রাখা হয় এই ঘরটায়। পাগল হয়ে গিয়েছিল মতিয়া। কারোর সঙ্গে কথা বলতো না, কেউ আসতও না ওর ঘরে। শুধু এই ঘরের ভেতর ওর নুপুরের শব্দ পাওয়া যেত। তারপর একদিন থেমে গেল সেই শব্দ। লোকজন দরজা ধাক্কালো, কেউ খুলল না। শেষে ভাঙা হলো দরজা, আর দেখা গেল ওপরের ঝাড়বাতি থেকে উড়নি বেঁধে তাতে ঝুলছে মতিয়া। তারপর কি যে অভিশাপ লাগলো প্রাসাদে। ধীরে ধীরে মারা পড়তে লাগলো সবাই, আর ভাঙন ধরল এই বংশে। ক্রমে পরিত্যক্ত হয়ে গেল এই প্রাসাদ। শুধু আমিই রয়ে গেলাম। এই ঘরটা আর খুলতাম না, খোলা বারণ ছিল কি না। কেবল মাঝে মাঝে কেউ যদি পথ ভুলে বা ঘুরতে এখানে আসতো, তারা দেখতে পেত মতিয়াকে, যেমন আপনি দেখলেন বাবু। আর বংশী কাকা হঠাৎ চুপ করে গেল। টাপু তাকিয়ে রইল বংশী কাকার দিকে। লোকটা সত্যি বলছে? হাওয়া আসছে খাদের দিকের ভাঙা দেওয়াল থেকে। আচমকা শীত করল টাপুর। দুপুরটা যেন আরও নির্জন লাগছে। এমন ভেঙে পড়া বাড়ি, বৃদ্ধ মানুষ, আর মতিয়া, সে এসেছিল সত্যি? বংশী কাকা তাকালো টাপুর দিকে, তারপর বলল, বিশ্বাস নেই হতা আপকো? ঠিক হ্যায় বাবু, ইয়ে দেখিয়ে। বংশী কাকা এগিয়ে গিয়ে অক্ষত দেওয়ালে টাঙানো শতচ্ছিন্ন একটা কাপড় ধরে টান মারল, আর অসংখ্য ধুলো ছড়িয়ে পড়ল চারদিকে। বংশী কাকা ফিরে এলো টাপুর কাছে, হাত তুলে বলল, দেখিয়ে। আর টাপু দেখল দেওয়ালে ঝোলানো একটা বহু পুরনো আবছা ছবি। একটা মেয়ে, পরনে ঘাগরা, কোঁকড়া খোলা চুল, গলায় লালচে পাথরের হার, আর চোখ দুটো কি উজ্জ্বল নীল। টাপু ভয় পিছিয়ে গেল ছবিটা দেখে। এত পুরনো আর আবছা ছবি, কিন্তু চোখ দুটো অমন উজ্জ্বল নীল কি করে থাকে? আর তাতে কি পলক পড়ল? টাপু কিছু বলার আগেই আচমকা
নিস্তব্ধ দুপুর খান খান করে বিকট শব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। শব্দের আকস্মিকতা আর ভয়ে আরও পিছিয়ে গেল টাপু। ও খেয়াল করল না পিছনে ঘরের মেঝে শেষ। খেয়াল করল না ঘরটা অর্ধেক নেই। ভাঙা আর নড়বড়ে ইঁটে পা পড়ল টাপুর। এবার আর টাল সামলাতে পারল না ও, পিছন দিকে হেলে গেল। আর ঠিক তখনই বংশী কাকার হাত এসে ধরল টাপুর হাতের ক্যামেরা স্ট্র্যাপটা। টাপু শূন্যে ঝুলছে যেন, পিছনে অতল খাদ, সামনে ক্যামেরার স্ট্র্যাপ ধরে থাকা বংশী কাকা। খাদের থেকে উঠে আসা হাওয়া ফিসফিস করছে। বংশী কাকা বলল, আপকো আনা নেহি চাহিয়ে থা, প্লিজ প্লিজ। টাপুর গলা বুঝে এলো। बोला था आपको बिटिया को जगाना नहीं चाहिए था, बिटिया এমন দিনে খালি হাতে যায় না। খালি হাতে মানে? টাপুর গলা বন্ধ হয়ে এসেছে ভয়ে। সারা বাড়িটা হেলে আছে সামনে। পাখিটা চিৎকার করছে, খা খা খা। ভেবেছিলাম করব না, কিন্তু বিটিয়া যখন চাইছে। কথাটা শেষ হওয়ার আগেই বংশী কাকার হাতের টানে স্ট্র্যাপটা ছিঁড়ে গেল হঠাৎ। শূন্যের ভিতর নিচের পাথুরে খাদে পড়ে যেতে যেতে টাপু দেখল ওর দিকে তাকিয়ে থাকা বংশী কাকার হিংস্র চোখ দুটো টকটকে লাল। আর অতল খাদের পাথরে ছিটকে পড়তে পড়তে চিৎকার করে বিছানায় উঠে বসল টাপু। মাথাটা দপদপ করছে, চোখ দুটোয় ব্যথা, ঘামে ভিজেই গেছে পিঠ। টাপু বিছানাটা দেখল, ওটাও ভিজে গেছে। ও ঘুমিয়ে পড়েছিল। কতক্ষণ ঘুমিয়েছে ও? পাখি কি আছে এখনো, না বেরিয়েছে? কটা বাজে এখন? টাপু ঘড়ির দিকে তাকালো। ঘরটা আবছা অন্ধকার। পাখি জ্বালিয়ে দিয়ে গেছে নরম আলোটা। 6:30 বাজে, মানে সন্ধে হয়ে গেছে। টাপু চোখ বন্ধ করলো একবার, আর সঙ্গে সঙ্গে সামনে ভেসে উঠল সেই লাল রঙের চোখ। আহ! চোখ খুলে মাথাটা নাড়ল টাপু, তারপর বিছানার দিকে তাকালো। ক্যামেরাটা পড়ে আছে। ও তুলল ক্যামেরাটা। আরে, স্ট্র্যাপটা এমন খুলে গেল কি করে? ঘুমিয়ে পড়ার আগে কি ও স্ট্র্যাপটাই ঠিক করছিল? ঘুম ভোঁতা করে দিয়েছে মাথা? টাপু স্পষ্ট মনে করতে পারছে না কিছু। আজ রাতের ফ্লাইট ওর, যেতে হবে কাজে। বিকেলে এই নিয়েই তো পাখি রাগ করছিল। তার মধ্যেই কখন ঘুমিয়ে পড়ল আর এমন একটা স্বপ্ন দেখল। এবার ধীরে ধীরে বিছানা থেকে নামলো টাপু। দরজা খুলে বেরোলো ঘরের বাইরে। কোথায় একটা মোবাইল বাজছে, পরিচিত টোন। আরে, পাখির ফোন? তবে কি পাখি ফিরে এলো? করিডোরটা আবছা। দূরে রান্নাঘরের আলো এসে পড়েছে একটু। বাঁদিকে বসার ঘর, নরম আলো জ্বলছে সেখানে। করিডোরের পাশে একটা ব্যাগ, বেশ বড়, তাতে প্লেনের লাগেজের ট্যাগ ঝুলছে। লাবণ্য বলে মেয়েটি কি এসে গেল? ফোনটা বেজেই চলেছে, কেউ ধরছে না কেন? করিডোরটা কেমন যেন নির্জন। আচমকা সেই খা খা ডাকটা মনে পড়ল টাপুর। আচ্ছা, স্বপ্নের মধ্যে কেউ শব্দ শুনতে পায়? পাখি, ফোনটা ধর। হঠাৎ বসার ঘর থেকে একটা মেয়ের গলা শুনতে পেল টাপু। লাবণ্য এসে গেছে? পাখি ওকে ডাকেনি কেন? আসলে ও ঘুমোলে পাখি ওকে ডাকে না, কিন্তু আজ ডাকতে পারত। করিডোরে দাঁড়িয়ে টাপু একবার দেখল পাখিকে। রান্নাঘর থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে পাখি দ্রুত ঢুকে গেল বসার ঘরে। টাপু হাসল মনে মনে। স্বপ্নটা বড্ড নাড়িয়েছে ওকে। ও এগিয়ে গেল বসার ঘরের দিকে, হাত দিয়ে জামাটা ঠিক করলো,
চুলটা পাট করলো। হ্যালো। পাখির গলাটা শুনতে পেল টাপু। কি? আচমকা তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল পাখি। চমকে উঠল টাপু। কি হলো? কি বলছেন আপনি? কি বলছেন? পাখির গলাটা কেমন যেন ভেঙে চুরে গেল। পাখি, পাখি। এবার লাবণ্যর গলা পেল টাপু। ও দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো বসার ঘরের দরজায়। পাখির হাত থেকে ফোন পড়ে গেছে। পাখিও বসে আছে সোফায়, চুলগুলো এলোমেলো, কাঁপছে। লাবণ্য জড়িয়ে ধরে আছে পাখিকে। কি হয়েছে পাখি? পাখির মুখটা লাবণ্যর বুকে গোঁজা, আর লাবণ্য দরজার দিকে পিঠ করে ধরে আছে পাখিকে। কারো মুখ দেখতে পাচ্ছে না টাপু। ও আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে পাখি? পাখি গোঙানির মতো শব্দ করলো শুধু। তারপর ভেজা, ফোঁপানো আর জড়ানো গলায় বলল, নেই, টাপু আর নেই লাবণ্য। কি? ছিটকে উঠল টাপু। কি বলছে পাখি? ও নেই মানে? পাখি ফোঁপানো গলায় বলল, আমি কতবার যেতে না করলাম, কতবার বললাম, শুনল না, কিছুতেই শুনল না। আর শেষে পুরনো একটা প্যালেসের ঘর থেকে পড়ে গিয়ে, উফ, খাদে পড়ে গিয়ে, মাগো। কি বলছে পাখি? ও নেই, পড়ে গিয়ে? কিন্তু সেটা তো স্বপ্ন, সেটা তো সত্যি নয়। তাহলে এটাও কি তবে স্বপ্ন? টাপু এগিয়ে গেল ঘরের ভিতর। পাখি, এই পাখি, এই তো আমি। পাখি বলল, ও আজ দুপুরে নীলিঘাটিতে। মাগো, আমি ভাবতে পারছি না, কতবার বারণ করলাম। ভাঙা ঘর থেকে পড়ে গিয়ে টাপু, আমার টাপু। পাখি, এই তো আমি। টাপু এবার সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। চুপ! মুখ তুলে ওর দিকে তাকালো লাবণ্য। চুপ একদম! ওকে বিরক্ত করো না এখন। মৃত প্রেমিকের জন্যে কাঁদতে দাও ওকে। টাপু স্থির হয়ে গেল। নিমেষে ওর শরীর বেয়ে হেঁটে গেল বরফের গিরগিটি। ও দেখল লাবণ্যকে, কোঁকড়া চুল, হলুদ কুর্তি, গলায় লালচে পাথরের হার। পাখিকে বুকে জড়িয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে লাবণ্য। বন্ধ ঘরের হাওয়ায় ভাসছে হালকা চন্দনের গন্ধ। টাপু দেখল আবছা আলোয় লাবণ্যর নীল চোখ দুটো জ্বলছে। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।